ফুয়াদের কথায় হাসে মেহেরোজ। অন্ধকারে হাসে, অন্ধকারে মিলিয়ে যায়, তা কারো চোখে পড়ে না। মেহেরোজ হাতগুলির দিকে একবার নজর বুলিয়ে ফুয়াদের দিকে তাকিয়ে বলে, পুরো মিশনটার জন্য আমার ফ্রেন্ডের একজন নিজের ভালোবাসার মানুষটাকে বিসর্জন দিয়েছে চিরতরে, শুধুমাত্র নিজের বাবার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে, আর এই মিশনে জয়েন হওয়ার কারণে। তাহলে আমি কিভাবে সব হাতের কাছে পেয়েও ওকে হারাতে দেখাবো? আমি চাই আমার দ্বারা আমার সব বন্ধুদের মুখে হাসি ফুটে উঠুক, তারা সবাই নতুন করে সফলতার হাসি হাসুক। মেয়েরোজের কথায় ফোজ শান্ত অথচ গর্বিত গলায় বলে, আপনার মতো ভালো মানুষ খুব কম হয় স্যার, আপনি আসলে উত্তম একজন। আপনার মতো বন্ধু পেয়ে পেয়ে আপনার বন্ধুরা ধন্য। ফুয়াদের কথায় মেহেরোজ হাসের, তারপর ফুয়াদের দিকে তাকিয়ে বলে, আমি তাহলে আজ আসি, কোনো দরকার পড়লে জানিও, আর সব সময় চোখ কান খোলা রাখবে। এস স্যার। মেহেরোজ গাড়িতে উঠে বসে, তারপর গাড়ি স্টার্ট দিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। গাড়ি চালাতে চালাতে মেহেরোজের নজর যায় পাশের সিটে রাখা বক্স দুটোর দিকে। একটা খুব সুন্দর করে রেপিং করা, ওর ভেতরে একটা ফোন আছে। মেহেরোজ আগে ফোনটা ফুয়াদের দিয়ে ফোনের লোকেশন তাদের রাডার সাথে কানেকশন করে নিয়েছে, যাতে শ্রেয়সী কখন কি করে সব হালচাল সে টের পায়। আর দ্বিতীয় বক্সটা খুব চিকন, ভিতরে একটা সিরিঞ্জ আর কয়েকটা কাচের ছোট্ট শিশি, আর ভেতরে অজ্ঞাত নশাক ঔষধ। মেহেরোজ হাসলো ওগুলো দেখে, তারপর বিড়বিড় করে বলল, আমি তোমাকে কষ্ট দিতে পারতাম না লিটন, বাট নিজের বাবা তার অপকর্মের কারণে যখন জেলে যাবে তখন তুমি তা মেনে নিতে পারতে না, তাই তার শাস্তি নিজে নিজেই দিয়ে দিয়েছি। আর আমি চাইও না তুমি এই মিশনের একটা অংশে তুমি জড়িয়ে পড়ো। তাই আজকের পর মিশন সম্পূর্ণ না হওয়া অবধি প্রতিদিন রাতে তোমাকে সঙ্গী হবে এই স্লিপিং ইঞ্জেকশন। নিজের কথায় নিজেই হাসে মেহেরোজ। শিশিগুলো পাওয়ার বেশি, পুরো 12 ঘন্টা অজ্ঞান রাখবে, তবে শরীরে কোনো সাইন্স ইন্সপেক্ট হবে না বা বুঝতেও পারবে না। সিরিজটা একটাও স্পেশাল। ফুয়াদকে দিয়ে পুরো বক্সটায় কানাডা থেকে ইম্পোর্ট করা হোক, শুধুমাত্র শ্রেয়সীর জন্য, কারণ মেহেরোজ অগ্রিম সব কিছুই ভেবে রেখে দিয়েছে, এমনকি সামনে কি হবে তাই মেহেরোজের ভাবনায় ভিতরে দাবা চালের মতো সাজানো। তোহা যে ফ্ল্যাটে উঠেছে সেই ফ্ল্যাটটা বেশ বড়, বিশাল একটা ডাইনিং, একটা ড্রয়িং রুম, 3টে বেডরুম, একটা কিচেন, সমস্ত প্রয়োজনীয় জিনিস আগে থেকেই ছিল বলে কারো কোনো সমস্যা নেই। মেহেরোজ বাইরে যাওয়ার কিছুক্ষণ পর তোহা শ্রেয়সী আর মিহিকে নিয়ে একটা ঘরে চলে যায়। তারপর বাইরে এসে ইভানদের ইশারা করতে ইভান আর তুহিনও আগে থেকে কিনে আনা ফুলগুলো বারান্দা থেকে বের করে এনে মেহেরোজের ঘরে ঢুকে পড়ে। হঠাৎ প্ল্যান করেছে তারা, যদিও মেহেরোজ জানতো না, তবে ফুলে গন্ধ পেয়ে যখন চেক করেছে তখনই সবাই স্বীকার করেছে। তবে শ্রেয়সীকে এখনও সব কিছু খুলে বলেনি, সব কিছুই গোপন। সবাই চায়, যেহেতু আগে একবার বিয়ে হয়েছিল তখন তো সংসারটাও হয়ে ওঠেনি, এবার অন্তত সংসারটা খুব সুন্দর করে গুছিয়ে নিক, দুজন দুজনের কাছাকাছি থাকুক, সেটা ভেবেই আজ রাতে প্ল্যানিং। যদিও মেহেরোজ এসব মানা করেছিল, তবে কেউই তা কথা শোনেনি। বিছানার উপরে পা উঠিয়ে বসে আছে শ্রেয়সী, তার সামনে মিলে এক এক করে মেকআপ সামগ্রী সাজিয়ে রাখছে, আর তোহা অন্য পাশে শাড়িটা ঠিক করেছে। শ্রেয়সী ভীষণ লজ্জা লাগছে এখন, তার আর বুঝতে বাকি নেই আজ কী হতে চলেছে। তার মনে এতদিন বাসনা আজ পূর্ণ হবে, তবে আজ থেকে লোকটার মুখ দেখেই ঘুমাবে, আবার ঘুম ভাঙলেও তার মুখ দেখবে, ভাবতেও লজ্জা লাগছে শ্রেয়সীর ভাবনার মাঝে তোহা ডেকে উঠল, শ্রেয়সী। তোহার দিকে মাথা উঁচু করে তাকাতেই তোহা শান্ত নয়নে শ্রেয়সীর লজ্জা মাখা মুখের দিকে তাকালো, কিন্তু কিছু একটা ভেবে আর ডাকলো না। শ্রেয়সী পাশে এসে বসে বলল, চোখ মুখ এত শুকনো লাগছে কেন ননদিনী, কি ব্যাপার, লজ্জা পাচ্ছ দেখছি? তোহার কথায় শ্রেয়সী আরও লজ্জা পেল ভীষণ, মাথা নিচু করে নিল সাথে সাথে। তা দেখে মিহি হেসে কিছু বলার উদ্দেশ্য হতেই তোহা ইশারায় চুপ করিয়ে দিল মিলিকে। তারপর শ্রেয়সীর পাশে গিয়ে বসলো। বেশি কিছুক্ষণ কাটার পর তোহা শান্ত গলায় বলল, ননদিনী একটা কথা জিজ্ঞেস করি? তোহার কথায় মুখ উঁচু করে তাকায় শ্রেয়সী, তারপর বলে, যেভাবে বলো। তুমি মেহুকে সত্যি ভালোবাসো তো? প্রশ্ন করে শুনে মিটমিট করে হেসে শ্রেয়সীর দিকে তাকিয়ে শ্রেয়সী আরও লজ্জা পেয়ে যায়, তবে উত্তর দেয় না। তা দেখে পিট করে মুচকি হাসে, সে জানে শ্রেয়সী মেহেরোজকে ভালোবাসে, তবে আজকে রাতে মনের ভয়টা দূর করে দেওয়ার দরকার, তাই এই প্রশ্ন করা। তোহা বিছানার উপরে তার পাশে রাখা তোহার জন্য
কেনা শাড়িটা হাতে তুলে নিয়ে বলে, শাড়িটা মিহু এক দেখা পছন্দ হয়েছে। ও কখনো কোনো দিন জিনিস সহজে পছন্দ করে না, তবে তোমাকে শাড়িতে দেখা ওর শখ। তোমার সামনে মুখ ফুটে বলতে পারেনি, যদিও তুমি লজ্জা পাও, তাও আজ বলো, সবাই বুঝতে পারছে হয়তো। বিয়েতেও শাড়ি নিতে চেয়েছিল, তবে তোমার কমফোর্ট ফিল এর জন্য লেহেঙ্গা দিয়েছে। তাই যদি তোমার মনে হয় ওর জন্য শাড়িটা পরাবে, তাহলে পরিয়ে দিব। তুমি আমার বোনের মতো, তাই বলছি আমাদের মন। তোর কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনলো শ্রেয়সী আর মিলি। শ্রেয়সী লজ্জা লাগছে এখনো, ভাবির সামনে কিভাবে বলবে। মানুষটার কাছে টাকার জন্য সেসব করতে রাজি এখন। শ্রেয়সী যে চুপ থাকতে দেখে তো আবার বলো, মিহু, বাড়িতে ফেরার সময় হয়ে গেল, পরে কি বলবো? যদি পারো তাহলে সব রেডি করে রাখবো, খাওয়ার পরে রেডি করব, আর নাহলে গুছিয়ে তুলবো। তোহার কথায় মাথা নিচু রেখে শ্রেয়সী শান্ত গলায় বলো, তোহা, লাগবে না ভাবি, পরিয়ে দেন। শ্রেয়সীর কথায় তোহা আর মিলি ঠোঁট টিপে হাসে। মিলি বলে, খাওয়ার পরেই পাইরো। মিলির কথায় তোহা বলে, না না, এখনই পাড়ায় খাবার নিয়ে আসলে ননদিনীটা আমি ঘরের ভেতর নিয়ে আসবনি, নয়তো লেট হয়ে যাবে। তোহার কথায় মিলি ওর সায় দেয়। তোহার ঘরের দরজা বন্ধ করে দিয়ে শ্রেয়সীকে ওয়াশরুমে পাঠিয়ে দেয় ফ্রেশ হয়ে আসতেই। শ্রেয়সী চলে গেল। তোহা আর মিলি সব গুছাতে শুরু করে। ড্রেসিং টেবিলের উপর একটা টেবিলে ফুলের গাছড়া রাখা, সুবাস ছড়িয়ে পড়েছে ঘরের চারপাশে। রাত 12টা বাজে ঘড়ির কাঁটায় টুং টুং আওয়াজে তা জানা দিচ্ছে। গাধা রজনীগন্ধা ফুলের মিশ্রণে সাজানো বিছানার মাঝ বরাবর হাঁটুতে মুখ গুজে বসে আছে শ্রেয়সী। বিছানা চাদরের উপরে গোলাপ ফুলের পাপড়ি ছড়ানো, মেঝেতে গোলাপ ফুলের পাপড়ি ছড়িয়ে একটা বিশাল লাভ আকারে, আর তার ভেতরে পাপড়ি দিয়ে লেখা, মেহেরজ শ্রেয়সীর প্রণয় রাত্রি। লেখাটা যতবার চোখে পড়েছে ততবারই শ্রেয়সীর লজ্জা আষ্ট হয়ে যাচ্ছে। ঘরে বসিয়ে রেখে গেছে তোহা আর মিলি। যাওয়ার আগে শ্রেয়সী অনেক কিছু বুঝিয়ে গেছে। যদিও সব শুনতে গিয়েছিল শ্রেয়সী লজ্জায় মাটিতে নিচে চলে যেতে, তাও শুনতে বাধ্য হয়েছে। তারপর ওরা দরজা চাপিয়ে চলে গেছে। মেহেরজ বাড়িতে আসার পর সবাই খাওয়া দাওয়া শেষ করে যেদিন মেহেরজ জানতো শ্রেয়সীর কথায়, তবুও খোঁজ নিয়েছিল। শ্রেয়সী অগোচরে একবার এসে ঘরে উঁকি মেরেছিল, ভেবেছিল শ্রেয়সী দেখতে পায়নি। তবে আয়নার প্রতিবিম্বিত শ্রেয়সীর নজরে আটকে ছিল মেহেরজ। তারপর সাজানো শেষে তুহিনকে নক করতে সবাই বাইরে চলে যায়। তখন মিলি আর তোহা মিলি শ্রেয়সীকে মেহেরজের ঘরে দিয়ে এসেছিল। ঘরে ঢুকে শ্রেয়সী আরও অবাক হয়েছিল। পুরো ঘর সাজানো, বিশেষ করে বিছানায় ফুল দিয়ে সাজানো। এক মুহূর্তের জন্য শ্রেয়সীর গলা শুকিয়ে যায়। তখন এমন এক জায়গায় কল্পনাও করেনি কখনো সে তার পরপুরুষেরই বাসর ঘরে। হঠাৎ দরজার ছিটকেনি লাগানোর শব্দে ঘোর কেটে যায় শ্রেয়সীর। মুখ উঁচু করে তাকায় দরজার প্রাণে। ঘরে নিভানো ডিম লাইটের আলোয় মেহেরজের স্পষ্ট দেখা যাচ্ছে কালো ট্রাউজার আর সাদা টি শার্ট পরনে ধীরে ধীরে বিছানার কাছে এসে দাঁড়ায়। চোখ ঘুরিয়ে তাকায় শ্রেয়সীর দিকে। শ্রেয়সী হঠাৎ কিছু মনে পড়তে বিছানা থেকে নেমে দাঁড়ায়। তারপর মেহেরজের পাশ ছুটে সালাম করতে যেতে মেহেরজ শ্রেয়সীকে বাধা দেয়। শ্রেয়সী দুবাহু উঁচু করে ধরে সোজা করে দাঁড় করিয়ে বুকের সাথে ঝাপটে ধরে। শ্রেয়সী কেঁপে ওঠে, বুকের হৃৎস্পন্দনে ওঠানামা গতি বেড়ে গেছে। মেহেরজ বুঝতে পেরে হাসে, তারপর বলে, তোমার অবস্থা আমার বুকে পায়ে নয়, সেজন্য পায়ে হাত দিয়ে সালাম না করে বুকে ঝাঁপিয়ে পড়ে একরাশ স্নিগ্ধতা ছড়িয়ে দিও আমার অজান্তের মধ্যখানে। মাই লাভলি ওয়াইফ। মেহেরজের কথায় শ্রেয়সী লজ্জা পেয়ে যায়। লজ্জায় মেহেরজের বুকে মুখ গুজে দেয়। বেশ কিছুক্ষণ শ্রেয়সীকে বুকে জড়িয়ে রাখার পর মেহেরজের শান্ত কণ্ঠে বলে, এত ঝুট ঝামেলার পরও আল্লাহ আমাদের এক করেছে। আল্লাহর কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমি। চলো 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করে নতুন জীবনের পর্দা পূরণ করে। মেহেরজ নিজেকে কেমন পাগল পাগল লাগছে। কণ্ঠটাও কেমন শোনালো হয়ে উঠেছে শ্রেয়সীর বুকে জড়িয়ে। তবে মেহেরজ নিজেকে কন্ট্রোল করতে পারে। শ্রেয়সীর সাথে কোনো তাড়াহুড়ো করতে চায় না। শ্রেয়সী নিজে থেকে যেই দিন তার অধিকার আদায়ের সুযোগ দেবে মেহেরজ সেই দিনই নিজের অধিকার বুঝে নেবে। তাই সর্বপ্রথম নামাজটাই আদার করে নেবে এখন। মেহেরজের কথায় বেশ খুশি হয় শ্রেয়সী। মেহেরজ শ্রেয়সীকে ছেড়ে দিয়ে ওয়াশরুমের দিকে
যায়। শ্রেয়সীও পিছনে পিছনে যায়। দুজনে অজু করে এসে জায়নামাজ বিছিয়ে এসে পড়ে নামাজে। মেহরাজের থেকে 3 আঙুল পিছিয়ে বসে শ্রেয়সী। তারপর দুজনে নামাজ পড়ে নেয়। নামাজ শেষ হয়ে মেহরাজের শ্রেয়সীর হাত দুটো নিজের হাতের মাঝে নিয়ে মোনাজাত ধরে। নিজেদের ভবিষ্যৎ জীবনের সুখ শান্তি আর একত্রে থাকার দোয়া করে মোনাজাত শেষ করে। সব শেষে মেহরাজ যায় নামাজে বসে শ্রেয়সীর কপালের মাঝে একটা চুমু দিয়ে বলে, আপনি আমার স্ত্রী, আর স্ত্রীর সাথে আপনি কথাটা ভালো শোনায় না মিসেস, তাই আজ থেকে কি আপনাকে তুমি করে বলতে পারি, যদি আপনি অনুমতি দিতেন। মেহরাজের মিষ্টি আবদারে শ্রেয়সী বেশ লজ্জা পেয়ে যায়। মেহরাজও হাসে শ্রেয়সীর লজ্জামাখা মুখ দেখে। তারপর আবার বলে, কি হলো, দিবেন আমার ব্যক্তিগত হৃদয় হররানী। শ্রেয়সী লজ্জা পায় আবারও। জানালার পর্দার ফাঁক দিয়ে এক মুঠো চাঁদের আলো এসে পড়েছে জায়নামাজের উপর। এইসবই আলোয় দুজনের মুখ বোঝা স্পষ্ট দৃশ্যমান। পূর্ণিমার চাঁদ উঠেছে আকাশে। মেহরাজ মুগ্ধ হয়ে থাকে শ্রেয়সীর দিকে তাকিয়ে। মেহরাজের মিষ্টি আবদারে শ্রেয়সী না বলতে পারে না, মাথা নাড়িয়ে সম্মতি জানায়। মেহরাজ টুপ করে আবারও চুমু খায় শ্রেয়সীর কপালে খুশি হয়ে। জায়নামাজ উঠিয়ে বিছানায় এসে বসে শ্রেয়সীকে নিয়ে। বিছানায় বসার পর মেহরাজ নতুন করে শ্রেয়সীর মাথায় ঘোমটা তুলে তাকায় শ্রেয়সীর দিকে। সাথে সাথে বুকে বাঁ পাশে মেহরাজের চিনচিনে ব্যথা করে ওঠে। ইস কি সুখময় যন্ত্রণা। মেহরাজ পকেট থেকে একটা গোল্ড বক্স বের করে। তারপর সেটা খুলে একটা স্বর্ণের ব্রেসলেট বের করে শ্রেয়সীর বাম হাতে পরিয়ে দিয়ে বলে, এটা তোমার বাসর রাতের উপহার আমার পক্ষ থেকে, আগলে রেখো সারা জীবন। শ্রেয়সী তাকায় হাতের ডিজাইন করা ঝুমকো আছে, চেনের ব্রেসলেট, বেশ দেখতে লাগছে। শ্রেয়সী ভাবনার মাঝে মেহরাজ পাশে রাখা মোবাইলের বক্সটা শ্রেয়সীর সামনে এনে বলে, জানি না আমার হৃদয় হররানীর পছন্দ হবে কিনা, আরও আগেই দিতে চেয়েছিলাম, পরে ভাবলাম বাসর রাতেই দেব। মেহরাজের কাণ্ডে বেশ লজ্জা লাগছে শ্রেয়সীর, তবে বেশ ভালোও লাগছে। আগে শুনেছি বাসরাতে স্ত্রীরা স্বামীর থেকে উপহার পায়, আর আজ নিজে পেয়ে বেশ আনন্দিত। মেহরাজ হাত বাড়িয়ে মোবাইলটা শ্রেয়সীর হাতে দিয়ে ঠোঁট টিপে হেসে বলল, তোমার জন্য আরও দুটো জিনিস আছে, বলো তো কী হতে পারে। শ্রেয়সীর মাথা উঁচু করে তাকায় মেহরাজের দিকে, তারপর শান্ত গলায় বলে, জানি না, গেস করো। আপনি বলেন বলেন, কি দেবেন। মেহরাজের কথায় শ্রেয়সী লজ্জা পায়, চোখ নামিয়ে নেয় মেহরাজের বক্ষদেশ হাতে। প্রতিটা কথায় নেগেটিভ মানে এসে ধরা পড়েছে শ্রেয়সীর মনে, সাথে লজ্জাটাও বেড়ে দ্বিগুণ হচ্ছে। মেহরাজ শ্রেয়সীর লজ্জা পেতে দেখে উঠে যায় বিছানা থেকে। শ্রেয়সী বুঝে ওঠার আগেই বিশাল অনেক রকমের চকলেটে ভর্তি বক্স এনে রাখে শ্রেয়সীর সামনে। রাতে খাবার কিনে আনার সময় এগুলো কিনে এনে ঘরে রেখে দিয়েছিল মেহরাজ। প্রায় 100 রকমের বিভিন্ন ফ্লেভারের চকলেট আছে এই বক্সে। শ্রেয়সী দেখে অবাকের চমকে সীমানায় পৌঁছে যায়। আপনা আপনি গলা হা হয়ে যায় ওর। শ্রেয়সী অবাক হয়ে বলে, এতগুলো চকলেট কার জন্য? আমার হৃদয় হররানীর জন্য, সে ছাড়া তো আর কাউকে দেখতে পাচ্ছি না এখন। মেহরাজের কথায় শ্রেয়সী লজ্জা পায়, তারপর অবাক হয়ে বলে, তাই বলি এতগুলো? তুমি চাইলে পুরো দোকানটাই এনে দিতে পারে, এটাও তো সামান্য বউ। শ্রেয়সী একটা চকলেট হাতে নেয়। মেহরাজ সেটা নিয়ে শ্রেয়সীর গালে দেয় এক কামড়। তারপর শ্রেয়সী যখন থেকে খেয়েছে সেখান থেকেই এক কামড় নিজেও নেয়। শ্রেয়সী মেহরাজের এমন কাজে হতভম্ব, সাথে লজ্জা পায়। আজ এই লোকটা বোধহয় তাকে লজ্জা দিতে দিতে মেরে ফেলবে। শ্রেয়সী আর বসে থাকতে পারে না, লজ্জা আকৃষ্ট হয়ে তাও চকলেট বক্সটা নিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ায়। তখনই মেহরাজের ভ্রু কুঁচকে বলে ওঠে, কোথায় যাচ্ছ? মেহরাজ কণ্ঠে কেঁপে ওঠে শ্রেয়সীর কাঁপা কাঁপা লজ্জা মিশ্রিত কণ্ঠে বলে, এগুলো রেখে আসতে। ও কিন্তু আর একটা জিনিস আছে, দেখবে না? মেহরাজের কথায় শ্রেয়সী ঘুরে তাকায় মেহরাজের দিকে, তারপর বলে, আবার কি? শ্রেয়সীর কথাটা বলতে মেহরাজ শ্রেয়সীর হাত টেনে বিছানায় বসিয়ে নেশালো কণ্ঠে ফিসফিসিয়ে বলে, তুমি বোরিং হচ্ছ গো না? শ্রেয়সীর উত্তরে হাসে মেহরাজের, তারপর ঠোঁট কামড়ে মাতাল করা কণ্ঠে বলে, তোমার একটা জিনিস বহুদিন ধরেই আমার কাছে, যার শক্তিতে আজ আমরা একসাথে, কারণ সেই জিনিসটার কারণেই তোমার সাথে আমার প্রথম দেখা। মেহরাজের কথায় শ্রেয়সীর ভ্রু কুঁচিয়ে যায়। কোন জিনিস বুঝতে না পেরে শান্ত কণ্ঠে বলে, কোন জিনিস বলতে পারি, তবে বিনিময়ে কী দেবে? কী দেওয়া আছে? যেহেতু আমি এতদিন তোমার জিনিস আগলে রাখতাম,
তাহলে বিনিময়ে তুমি আমার জিনিস আগলেই রাখবে। যদি রাখো তাহলে দেখব, নয়তো না। শ্রেয়সীর মনে কৌতূহল সৃষ্টি করে মেহেরাজ হাসে। শ্রেয়সী কৌতূহল নিয়ে বলে, আগে দেখান কি? হুঁ, আগে কথা দিতে হবে বিনিময়ে আমার জিনিসও তোমার কাছে রাখবে। হুঁ, রাখবো। এবার বলেন কি জিনিস? শ্রেয়সীর কথায় ঠোঁট টিপে হাসে মেহেরাজ। পকেট থেকে মুঠো করে শ্রেয়সীর সেই হারিয়ে যাওয়া পায়েলটা বের করে আনে। তারপর শ্রেয়সীর চোখের দিকে তাকিয়ে শ্রেয়সীর দিকে এগিয়ে যায়। শ্রেয়সী একটা শুকনো ঢেক গিলে পিছনে যায়, তবে পারে না। খাটের স্ট্যান্ডের সাথে পিঠে ঠেক যায়। সাথে সাথে শ্রেয়সীর চোখ বুজে নেয়। মেয়েরও শ্রেয়সীর একদম কাছে এসে শ্রেয়সীর হাতের মাঝে নুপুরটা দিয়ে কানের কাছে ফিসফিসানি বলে, তোমার জিনিস এতদিন আগলে রাখতাম হৃদয় হররানি, এবার আমায় ডিএনএ নিয়ে আমার বাচ্চাগুলোকে আগলে রেখো জিনিসের কাছে। তোমার পায়ের শক্তিতে যেমন আমার এক হয়েছে, তেমনি আমার ফুলের ফ্রেশ ডিএনএ এর শক্তিতে আমাদের একটা ফুটবল টিম তৈরি হবে বউ। মেহেরাজের কথায় কেঁপে ওঠে শ্রেয়সীর, সাথে লজ্জায় গুছিয়ে যায়। মেহেরাজ শ্রেয়সীর থেকে সরে এসে আগের জায়গায় বসে পড়ে। নিজের ঠোঁট কামড়ো ধরে নেশালো চোখে তাকিয়ে থাকতে তার হৃদয় হররানির প্রাণে। বেশ কিছুক্ষণ পর শ্রেয়সী পিট করে চোখ মেলে হাতের দিকে তাকাতে চমকে যায়। তার কলেজে হারিয়ে যাওয়া তার বাবার দেওয়া সেই নুপুরটাই। সেই দিন প্রথমবার মেহেরাজের সাথে তার দেখা হয়েছিল। এমনকি সেই দিন প্রথম দেখাতেই শ্রেয়সী মেহেরাজের প্রেমে পড়েছিল। তাহলে মেহেরাজ এতদিন তার নুপুরটা নিজের কাছে রেখেছিল সেই দিনই কেন? শ্রেয়সী লজ্জায় ভুলে এক স্নিগ্ধ খুশিতে মিশ্রিত অনুভূতি নিয়ে অবাক হয়ে মেহেরাজের দিকে তাকিয়ে বলে, আপনি কোথায় পেলেন এটা? সেখানে যেখানে সর্বপ্রথম আমার হৃদয় হররানি একটা হারিয়ে ফেলে আমার হৃদয় হররানি করেছিল। মেহেরাজের নেশালো কণ্ঠস্বর কেঁপে ওঠে শ্রেয়সী। তারপর অবাক হয়ে আবারও বলে, তাহলে দেননি কেন এতদিন? এতদিন দিলে কি আর ডিএনএ দেওয়া সেটিং করার জন্য রাজি করতে পারতাম আজ? মেহেরাজের কথায় শ্রেয়সী কান দিয়ে লজ্জায় ধোয়া উঠতে শুরু করলো। মনে মাঝে লজ্জায় প্রজাপতি উঠতে শুরু করেছিল ইতিমধ্যে। শ্রেয়সী লজ্জায় রাঙা কণ্ঠ মাথা নিচু করে মিনমিনিয়ে বলে, চুপ করো না সভ্য লোক। শ্রেয়সীর কথায় মেহেরাজ ঠোঁট কামড়ে হেসে শ্রেয়সী কানের কাছে মুখ গুজে এগিয়ে নিয়ে গিয়ে ফিসফিসিয়ে ধীরে ধীরে বলে, আমি অসভ্য হলে সামলাতে পারবেন তো? আমাকে লিটন বাট দেখিয়ে দে কতটা অসভ্য হতে পারে এই মেহেরাজ তার হৃদয় হররানির কাছে। শ্রেয়সী লজ্জায় শ্বাসরোধ হয়ে আসে। সাথে মেহেরাজের শীতল হুমকিতে অজানা এক ভয় কেঁপে ওঠে শ্রেয়সীর নারী সত্তা। গলা শুকিয়ে আসে শ্রেয়সীর। ঘরে ফ্যানের বাতাস যেন তার কাছে গরম লাগছে বহু হুট করে। কান দিয়ে ধোঁয়া উঠতে থাকে লজ্জায়। গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, এবং পরবর্তী গল্পর জন্য আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। গল্প লেফটেন্যান্ট মেহেরাজ মির্জা, পর্ব 50 থেকে 51 চলবে।